স্বাগত ৭১-এর খেলা যোগে সাথে আছি আমি কোহিনুর কণা। গেল সিজনটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনার। কোচ হান্স ফ্লিক বলেছিলেন এবার আরও ভয়ানক হয়ে আসবে বার্সা, হলো ঠিক তাই। গাম্পার ট্রফিতে ইয়ামাল এবং লোপেজের জোড়া গোলে কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে বার্সা, সর্বোচ্চ বল দখল নিয়ে একের পর এক শটে ব্যস্ত রাখেন কোমোর কিপারকে। প্রথম হাফেই কেনা বার্সা দেয় এক হালি গোল, যা শুরুটা হয় ম্যাচের ২১ মিনিটে লোপেজের গোল দিয়ে। ৩৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোপেজ। এর ২ মিনিট পর ম্যানিউ থেকে আসা রাশফোর্ডের দারুণ এক অ্যাসিস্টে গোল করেন রাফিনিয়া। হাফ টাইমে শেষ হবার ৩ মিনিট আগে বল জালে পাঠান লামিন ইয়ামাল। হাফ টাইমের পর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং ম্যাচের শেষ গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। অন্যদিকে কোনো সুবিধাই করতে পারেনি। ম্যাচের ৫৪% পজিশন হোল্ড করে ১৯টি অন টার্গেট শট নেয় বার্সেলোনা। ইতিহাস গড়ল ক্রিস্টাল প্যালেস, প্রথমবারের মতো ঘরে তুলল কমিউনিটি শিল্ডের শিরোপা। শ্বাসরুদ্ধকর টাইব্রেকার শেষে ১৬ বারের শিল্ড জয়ী লিভারপুলকে স্তব্ধ করে উল্লাসে ফেটে পড়ে টিম ইগলস। যদিও ম্যাচের শুরুটা ছিল অলরেডদের পক্ষে, লিভারপুলের নয়া সাইনিং একিটিকে ম্যাচের ৪র্থ মিনিটে গোল করে এগিয়ে নেন। এরপর স্পট কিক থেকে মাতেতা গোল করলে খেলায় ফেরে প্যালেস। ম্যাচের ২১ মিনিটে লিভারপুলকে ফের লিড এনে দেন ফ্রিম্পং, তবে সেই লিড থেকে ৫৬ মিনিট সেকেন্ড হাফের শেষ দিকে সারে গোল করলে ড্র নিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষ করে দুই দল ম্যাচ গড়ে টাইব্রেকার। আর সেখানেই হিরো বনে যান প্যালেস গোলরক্ষক ডিন হ্যান্ডারসন। সালা, ম্যাকঅ্যালিস্টার ও এলিয়টের শট ঠেকে দেন তিনি। প্যালেসের হয়ে শেষ পেনাল্টিতে জাস্টিন ডেভেনি গোল করেন। নিশ্চিত হয় প্যালেসের ৩-২ ব্যবধানের ঐতিহাসিক জয়। প্রতিপক্ষ কিন্তু ৩ মাস আগেও ছিলেন নিজেদের লিগের একজন, এমনকি প্রিমিয়ার লিগে শেষ ম্যাচটাও খেলেছিলেন তাদের বিপক্ষে। সেই দিয়েগো জোতাকেই কিনা ভুলে গেল ক্রিস্টাল প্যালেসের সমর্থকরা। শুধু তাই নয়, রবিবার কমিউনিটি শিল্ডের ম্যাচ শুরুর আগে জোতার জন্য ১ মিনিট নীরবতা চলাকালে দুধ্বনিতে তোলে নিজেদের গ্যালারিতে। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অলরেড কোচ আর্নে স্লট। জানিয়েছেন সারা বিশ্ব যখন জোতাকে শ্রদ্ধা জানিয়েছে তখন এই ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি বিশ্বাস করেন না ক্রিস্টাল প্যালেসের ফ্যানরা এইটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। যে এই দুধ্বনি শুরু করেছিল সে হয়তো জানতো না এই সাইলেন্স জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার জন্য। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যায় বিগ স্ক্রিনে জোতা এবং সিলভার ছবি ভেসে উঠতেই ভু সাউন্ড শুরু করে ক্রিস্টাল প্যালেসের ইস্ট গ্যালারির ফ্যানরা। ম্যাচ শেষ হওয়ার পাশাপাশি এমন ঘটনায় হতাশ লিভারপুল বস আর্নে স্লট ঘোষণা করেছেন শুক্রবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ সিজন শুরু করবে লিভারপুল বোর্নমাউথের বিপক্ষে। সেই ম্যাচে অলরেডরা দেখিয়ে দেবে একজন তারকার প্রতি শ্রদ্ধা কিভাবে জানাতে হয়। ওভাল টেস্টের অন্যতম হট টপিক ছিল আকাশদীপ এবং বেন ডাকেটের ঝামেলা। ডাকেটকে আউট করে মাঠ ছাড়ার সময় তার কাঁধে হাত রেখে আকাশদীপ কিছুটা স্লেজ করেছিলেন, যা ভালো চোখে নেয়নি অনেকেই। ৬ দিন পর অবশ্য জানা গেল আসল কারণটা কী ছিল। ম্যাচে ডাকেট চেষ্টা করছিল আকাশদীপের লাইন লেন্থ নষ্ট করার, তাই সুইপ, রিভার্স সুইপ সহ বিভিন্ন টাইপের শট খেলতে থাকেন। একটা সময় ডাকেট বলেন আজকের দিনটা তার এবং তাকে আউট করা সম্ভব নয়, তবে ঝড় তোলা এই ইংলিশ ব্যাটারকে ঠিকই আউট করেন আকাশদীপ এবং এরপরেই তার কাছে গিয়ে বাজেভাবেই বলেন এবার কি হবে, এখন তো আমি জিতেছি। তবে এমন অবস্থায় বেন ডাকেট চুপি ছিলেন এবং এর কারণে প্রশংসাও কুড়িয়েছেন। সাবেক ক্রিকেটারদের মতে ডাকেটের জায়গায় অন্য কেউ থাকলে ঘটনা অন্যদিকে মোড় নিতে পারত, যদিও এরপর অবশ্য নিজেদের আচরণের জন্য অনুশোচনা বোধ করেনি ভারতীয় পেসার। ফুটবলের কারণেই কাউকে হতে হয়েছিল সমাজচ্যুত, শুনতে হয়েছিল হাজারটা কটু কথা। অনেকের একটাই কথা ছিল মেয়েদের আবার কিসের ফুটবল খেলা, সেই মেয়েরাই শুধুমাত্র স্বপ্নকে পুঁজি করে ছেড়েছিল ঘর। তাই তো ওরা যখন মাঠে নামে তখন লেখা হয় ইতিহাস। বিশ্বের বুকে বাংলাদেশের নাম লিখে তবেই ওরা ঘরে ফেরে। ওরা সবাইকে বুঝিয়ে দেয় ফুটবলটা মেয়েরাও খেলতে জানে, আর সেটা এই লাল সবুজের মেয়েরা বেশ ভালোভাবেই জানে। এশিয়ান কাপে প্রথমবার জায়গা করে নিয়ে ইতিহাস লিখেছিল ঋতুপর্ণারা। এবার লাউস থেকে টিকিট নিয়ে ফিরছে সাগরিকার দল। প্রথমবার জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। একদিকে সবাইকে আনন্দে ভাসিয়েছিল বাংলাদেশের জুনিয়র নারী ফুটবলাররা, অন্যদিকে হারারেতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রাই নেশন সিরিজের শিরোপা জিতে নিয়েছে জুনিয়র টাইগাররা। ফুটবল থেকে ক্রিকেট, দেশের ক্রীড়াঙ্গনে রবিবারটা ছিল রমরমা। দর্শক, এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই স্টুডিওতে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল। স্বাগত ৭১-এর খেলা যোগে। আমরা খুব ভালো ভালো খবর নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি, শুভ সকাল। সকালটা তো গতকালকে রাতেই সন্ধ্যার পর থেকে আমরা খবরগুলো পাচ্ছিলাম। সো অফকোর্স দিস ইজ দ্য বিগ ডে ফর বাংলাদেশ স্পোর্টস। তবে রিসেন্টলি এরকম আরও দিন গিয়েছে, একই দিনে আমরা ৩টা ম্যাচ জিতেছি, সবকিছু মিলে। বাট কালকেরটা আসলে খুবই স্পেশাল। আমরা মেয়েদেরকে নিয়ে যদি শুরুতে একটু কথা বলি। এক্স্যাক্টলি, কারণ আপনার মেয়েদের ন্যাশনাল টিমের আমরা উদযাপন করেছি, তারা প্রথমবারের মতো এশিয়ান কাপে গিয়েছে।
কিন্তু তার পরপরই আন্ডার-20 এই মেয়েরাও যে এই অর্জন করবে সেটা কিন্তু আমরা তখনও ভাবিনি। এটা হয়েছে, তবে এটার একটা বড় রিজন অবভিয়াসলি সেম কোর অফ কিছু গ্রুপ অফ প্লেয়ার আছে যারা আসলে ন্যাশনাল টিমে খেলছে, এটাতে খেলছে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ এশিয়ান কাপে খেলেছে ধরুন গত 20 বছরে শুধুমাত্র একটা ফরম্যাটই, সেটা হচ্ছে আন্ডার-17 মেয়েদের টুর্নামেন্টে, এবং তাদেরও আবার সামনে বাছাই আছে, তাদেরও অপরচুনিটি আছে। সব মিলে মেয়েদের ফুটবলের তো আসলে অগ্রযাত্রা অনেকদিন ধরেই চলছে, এটা আরেকটা আমি বলবো লিপ, আসলে আরেকটা লাফ দিল মেয়েরা। রাইট, তার মানে তো আমরা বলতে পারি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে ওখান থেকে যদি আসলে টপ 4-এ তারা কোয়ালিফাই করে যায়, আরেকটা ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে তাদের জন্য। সেই বছরই ওয়ার্ল্ড কাপ পোল্যান্ডে 2026-এ, কিন্তু ভেরি ভেরি টাফ, কারণ ওখানে এমন এমন সব কম্পিটিটর আছে আন্ডার-20-তে। আমরা জানি যে দুটো কোরিয়াই আছে যারা, এক কোরিয়া তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, জাপান থাকবে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলছে, কোয়ালিফাই করেছে। সো সব মিলে ওইটা আসলে ভেরি ভেরি টাফ চান্স। বরং এর চেয়ে আমরা যদি বলি ন্যাশনাল টিমের সম্ভাবনাটা অনেক বেশি। টপ 8-এ থাকলে আপনি অলিম্পিকে কোয়ালিফাই করছেন, ওয়ার্ল্ড কাপে খেলার অপরচুনিটি তৈরি হচ্ছে। কিন্তু মানে আমরা এইটা শুধু বলতে পারি যে এখন এতদিন আমরা মিশন অস্ট্রেলিয়া শুনছিলাম, এখন আমাদের মিশন থাইল্যান্ডও যুক্ত হলো। সো যত বেশি আপনি খেলার মধ্যে থাকবে সেটার আসলে রেজাল্ট আমরা তত বেশি দেখতে পাবো। ধরুন মেয়েরা যদি ওই বিশ্বকাপে খেলার যোগ্যতা নাও অর্জন করে, বাট স্টিল যদি এশিয়ান কাপের মঞ্চে একটা বড় কিছু করতে পারে, সেটাও একটা দারুণ ব্যাপার আমাদের জন্য। নিঃসন্দেহে। আমরা যদি একটু গতকালের ম্যাচটা নিয়ে কথা বলি, বা টুর্নামেন্টের শুরুটা যেভাবে আসলে দাপটে করেছিল বাংলাদেশ, গতকালের স্টার্টিংটাও দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় ভালো কিছুই করবে, একদমই। সেখান থেকে আসলে একটা বড় হার। তবে শক্তিমত্তার বিচার যদি করা হয় তাহলে এই হারটা খুব বেশি বড় আসলে বলার সুযোগ নেই। কিন্তু মেয়েদের পারফরমেন্স দেখে আসলে কি হলো, যদি ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফেরই আমরা কম্পারিজনটা করি, মানে মনে হচ্ছিল একদম 360 ডিগ্রি ঘুরে গিয়েছিল। আমার মনে হয় যেটা ফার্স্ট হাফে সাউথ কোরিয়াও একটু সময় নিয়েছে বুঝে উঠতে, কারণ বাংলাদেশের যে এরকম করে তারা আচমকা গোল খেয়ে যাবে শুরুতেই, যদিও তারা সেটা কাটিয়ে উঠেছে। ফার্স্ট হাফটা আমার মনে হয় দুটো দলই শেষ পর্যন্ত আসলে বল পজিশন এবং মাঠে আসলে নিজেদের আস্তে আস্তে বিল্ড আপ করেছে, এবং সেকেন্ড হাফে আসলে সাউথ কোরিয়া একটা প্রপার প্ল্যান নিয়ে নেমেছে। আমার ওই মনে হয় যে মিড ব্রেকে, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের কোচ যদিও আগেই বলেছিলেন যে এই ম্যাচ ইকুয়েশনটা ছিল ড্র করলেই বাংলাদেশ চলে যাবে, কিন্তু কোচ বারবারই বলেছেন তারা জয়ের জন্যই নামবেন, এবং সেইটা একটা রিয়েলিটি চেক তো হলো সাউথ কোরিয়ার সঙ্গে আসলে আমাদের পার্থক্য এবং কোন কোন জায়গায় আসলে আমাদের কাজ করতে হবে, উন্নতি করতে হবে, সবকিছু আসলে কোচের চোখে আমার মনে হয় ধরা পড়েছে। কিন্তু এইটা একটা প্রশ্ন হয়তো হতে পারে যে বাংলাদেশকে সেকেন্ড হাফে আরেকটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারতো কিনা। কিন্তু এই দলটার যে খেলার স্টাইল, আমার কাছে এইটাও আবার আরেকটা পজিটিভ সাইন যে তারা সেই খেলার স্টাইল থেকে সরে আসেনি। বাংলাদেশ এই দলটা প্রেসিং ফুটবল খেলতে চায়, একটু হাইলাইন করে কোচ আসলে তার সবকিছু মিলে আসলে মনে হয়েছে যে তারা তাদের অরিজিনাল ন্যাচারাল খেলাটা রাখতে চেয়েছে। কিন্তু এগেন ইটস সাউথ কোরিয়া, আপনাকে এরপর চায়না বা জাপান বা নর্থ কোরিয়ার সঙ্গে খেলা হতে পারে, সেক্ষেত্রে কোচের স্ট্র্যাটেজি ম্যাচ বাই ম্যাচ আসলে হয়তো বা চেঞ্জ হবে নিশ্চয়ই, কারণ একটা ধাক্কা তো খাওয়া হয়েছে, কারণ আনবিটেন থেকে তারা একটা জার্নি কন্টিনিউ করছিল, সেই জায়গায় গতকাল তারা আসলে হেরে গেছে। টানা 1 বছর টানা 12 ম্যাচ জয়, মানে এটা যে কত অসাধারণ একটা ব্যাপার। এবং এটার একটা বড় কারণ মনে হয় কোনা, যখন হাতিরঝিলে ন্যাশনাল টিমের সেলিব্রেশন হচ্ছিল, সেখানে বলছিলেন ফুটবলাররা, ঋতুপর্ণাই বললেন যে আসলে বাংলাদেশের মেয়েরা বোধহয় জন্মগতভাবে অনেক সহনশীল, সহ্য ক্ষমতা তাদের অনেক বেশি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তারা আসলে কিভাবে লড়াই করতে হয় সেটা তারা জানে। ফলে এই কারণেই দেখেন এই মেয়েদের নিয়ে কত রকমের কথা হচ্ছে, তাদের বেতন হচ্ছে না বা ঠিক মতো, এসব কিছু যখন নিয়ে কথা হয় তখনই দেখি আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলা হয় আজকেই প্রসঙ্গ থাক, আমরা অন্যদিন কথা বলবো। কিন্তু আসলে এখনই বোধহয় এগুলো নিয়ে কথা বলা উচিত বা দরকার। একটা 6 মাসের আমার মনে হয় যে একটা প্রপার প্ল্যান করে ন্যাশনাল টিম, আন্ডার-20, আন্ডার-17 সবাইকে নিয়েই বোধহয় একটা প্রপার প্ল্যান করে কি আসলে নাই, সেই নাই শব্দটা যেন না থাকে বাংলাদেশের ফুটবলে। কারণ বড় মঞ্চে গেলে তো আসলে এইসব ডিফিকাল্টিস নিয়ে যাওয়া সম্ভব না, হয়তো এইসব টুর্নামেন্টে হয়তো বা কভার করা যায়, কিন্তু সেই জায়গায় তো আসলে সুযোগ নেই অ্যাকচুয়ালি, কারণ আমাদের যারা অপোনেন্ট তারা তো একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়েই টুর্নামেন্টে খেলতে আসে। বাটলার তিনি আসলে যা করতে চাইছেন তাই হচ্ছে, এবং তার সফলতা আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি। তিনি তো আসলে ন্যাশনাল টিমের কোচ, তাকে আন্ডার-20 কোচ হিসেবে আসলে পাঠানো হয়েছে, তার সঙ্গে চুক্তিটা ওরকমই। হ্যাঁ, মানে তিনি কি এই টিমটাকেও তিনি লিড দিবেন, কারণ হচ্ছে হ্যাঁ আমার মনে হয় যে প্রথমত তার কন্ট্রাক্টটা এরকমই ছিল, এবং যেহেতু আন্ডার-20 আসলে সেম কোর অফ প্লেয়াররাই খেলছে, সে কারণে আসলে কোচের এই কোচটাকে নিয়ে যতটুকু সংশয় শঙ্কা ছিল, ধরুন কয়েক মাস আগেও প্লেয়াররা যখন প্রোটেস্ট করছিলেন, আন্দোলন করছিলেন কোচের বিরুদ্ধে, দুভাগ হয়েছিল, বাট এখন মনে হয় কোচের পক্ষেই পাল্লাটা ভারী হবে। বাট স্টিল আমি যদি একটু অন্য টপিকে যাই, যেহেতু এখন আমাদের আসলে বড় মঞ্চ, আমাদের মনে হয় ছোট ছোট বিষয়গুলো থেকে বের হয়ে আসছে, কার সঙ্গে কার ব্যক্তিগত দ্বন্দ্ব
কিংবা কাকে আমি পছন্দ করি না, এর চেয়ে বোধহয় প্রাধান্য হওয়া উচিত কে দলের জন্য বেশি দরকার। সেটা তো বাটলার বুঝেই, কারণ না হলে তো ঋতুপর্ণার থাকারই কথা না মূল দলটাতে। রাইট, এবং এরকম আরো দু একটা নাম আছে, তাদেরকে বোধহয় কোচ চাইলে এখন বিবেচনা করতে পারেন যে তাদেরকে আসলে কিভাবে নেবেন বা খেলাবেন। বাংলাদেশের যদি আমি বলি, যেমন ধরুন আরো দু একটা নামের মধ্যে আছে, ধরুন লেটস সে মাসুরা বা এরকম আরো যারা আছেন দলের বাইরে ওই প্রোটেস্টের পর থেকে। আমার মনে হয় যে এখন সময়, যেহেতু আমরা এখন একটা এগেইন আমরা আসলে আমাদের লেভেলটা আপ করছি, আমরা ধরুন এশিয়ান মানে সাউথ এশিয়ান মঞ্চে আমরা নিজেদের প্রুফ করেছি, এখন এশিয়ান মঞ্চে প্রুফ করার পালা, সামনে বিশ্বকাপের মতো বড় মঞ্চের হাতছানি। সো আমরা যদি আন্ডার-20 ন্যাশনাল টিম, আন্ডার-17ও ধরে নেই, তাহলে স্টিল আমাদের এখন কিন্তু আন্ডার-14, আন্ডার-12 এই টিমগুলো আসলে লাইন আপে রেডি থাকা উচিত, যেটা বাংলাদেশ নারী ফুটবলে সবসময় আছে গত 5-6 বছর ধরে, বা আরও বেশি যদি আমি বলি গত 10 বছর ধরে। এবং এইটা আসলে এটার এই সাফল্যটার একটা চাবিকাঠি। এবং অবশ্যই তাদেরকে একসাথে রেখে ক্যাম্প করানোটাও যে কাজে এসেছে, কিন্তু সেটারও সুযোগ সুবিধা আসলে এখন তো বাড়ানোর সময় এসেছেই। একেবারেই, যেটা আসলে আমি প্রশ্নটা করেছিলাম যে একজন কোচকে যদি আসলে দুটো বড় দায়িত্ব দেওয়া হয়, সেটা আসলে চাপের হবে কিনা, কারণ এক জায়গায় হচ্ছে মিশন অস্ট্রেলিয়া বলছি, আরেক জায়গায় মিশন থাইল্যান্ড বলছি, এবং সেখানে তো অপোনেন্ট সব কিছু বিবেচনায় প্ল্যানিংটা আলাদা হওয়া উচিত কিনা। এইটা ডিপেন্ড করতো যদি মানে এটা হতো যদি ধরেন লেটস সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আফিদা, আমাদের আন্ডার-20 ক্যাপ্টেন আফিদা, এবং এরকম আপনি 7-8 জন ফুটবলার আছেন যারা আসলে সেম টিমেই খেলবেন, এবং আপনি যদি এখন যদি দেখেন তাদের আসলে খেলার টাইমিংটা অনেকটা একই টাইমে আসলে খেলাগুলো কিন্তু হতে যাচ্ছে। ফলে আমার মনে হয় কোচের জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না, কারণ ক্যাম্প একই সাথে চলবে, এমন না যে আলাদা ভেন্যুতে আলাদা টিমকে নিয়ে আসলে ক্যাম্প করতে হচ্ছে। মোস্ট অফ দ্য প্লেয়ার্স আর সেম, বাট স্টিল বাফুফের একটা বড় কোচিং প্যানেলও আছে যারা হয়তো বা মেয়েদের অন্যান্য আরেকটু মানে ন্যাশনাল টিমের বাইরের মেয়েদের দিকে তারা বেশি মনোযোগ দিতে পারবে, নজর দিতে পারবে। কিন্তু আমার মনে হয় বাটলারের হাতে থাকবে মূল চাবিকাঠি, কারণ তিনি এই কর্তৃত্ব বা কন্ট্রোলটা রাখতে চান। বাফুফেও তাকে সেটা দিয়েছে, মেয়েদের ফুটবলের ব্যাপারে সেখানে কেউ খুব বেশি ইন্টারফেয়ার করছে না, সেখানে বাটলারই এখন শেষ কথা, এবং তার সাফল্য আসলে সেটা বলে দিচ্ছে যে তিনি এটা বলতে পারেন, করতে পারেন। কারণ মার্চে খেলে তারপর আবার এপ্রিলে যাওয়াটা, এবং সেটা আসলে একটু চ্যালেঞ্জিং, মানে এই চ্যালেঞ্জটা বাটলারকে চ্যালেঞ্জিং, কিন্তু হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে ঘরের মাঠে তারা যদি একটা ক্যাম্প করে একসাথে, তখন কিন্তু আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি কমে আসবে। একটা ভেন্যুতে মেয়েরা যদি একসাথে থেকে একটা ক্যাম্প করে, এবং সেখানে যদি কোচ সঙ্গে তার মতো করে তিনি নিশ্চিতভাবেই আরও তার কোচিং স্টাফদের ব্যবহার করবেন, এবং তখন আমার মনে হয় কাজটা সহজ হয়ে আসবে। এবং খুব বেশি চ্যালেঞ্জ হয়তো এখন মনে হচ্ছে, কিন্তু স্টিল এগেইন আমার কাছে আন্ডার-20 এবং ন্যাশনাল টিমের বাংলাদেশের মেয়েদের টিমের খুব বেশি পার্থক্য আসলে আপনি করতে পারবেন না। প্রায় অনেক প্লেয়ার দলেই খেলছে, সেই জন্য হয়তো আমরা একটু কথা বলতে চাই আন্ডার-19 ক্রিকেটারদেরকে নিয়ে। তারা আসলে দেশের বাইরে সবসময় ভালো করে, জুনিয়র টাইগাররা, এটা আমরা দেখি। বিশেষ করে যদি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকার বিপক্ষে তারা আসলে তাদের স্ট্যাটটা বেশ হেলদি, এবং গতকাল ট্রাই নেশনস সিরিজে শিরোপাটা জিতেছে। এই টিমের বেশ কয়েকজন প্লেয়ার আছে যারা দারুণ পারফর্ম করছে, কিন্তু আসলে পারফর্ম করে, এরপর তারা যখন আসলে ন্যাশনাল টিমে যায় হতাশার জায়গাটা সেখানেই তৈরি হয়। বা এই মুহূর্তে আসলে আন্ডার-19 টিমের লক্ষ্যটা কেমন হওয়া উচিত? এই বছর তাদের একটা এশিয়া কাপ আছে, আগামী বছর ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ আমরা বলি পুনরুদ্ধার করার মিশন বাংলাদেশের। সবকিছু মিলিয়ে এই দলটা যেহেতু আসলে এতটা সক্ষম, তাদেরকে নিয়ে আসলে প্ল্যানিংটা কেমন হচ্ছে? আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী এর মধ্যে কাজ হচ্ছে। প্ল্যানটা হচ্ছে তাদেরকে যত বেশি সম্ভব খেলানো, ট্যুর করানো। আমরা আন্ডার-19 টিমের আসলে পরপর দুটো সিরিজ আমরা দেখলাম, তার আগে থেকে তারা ব্যস্ত সময় পার করছে। এশিয়া কাপের পরে একটা গ্যাপ ছিল, এশিয়া কাপ জয়ের পরে গত বছর। দেন হচ্ছে তারা শ্রীলঙ্কায় গিয়েছে, সেখানে তারা সিরিজ জিতেছে। সাউথ আফ্রিকায় গিয়ে কিন্তু এটা তাদের সেকেন্ড টুর্নামেন্ট, প্রথমে তারা ট্রাই নেশন জিতেছে, এবং এখানে এবং সবগুলো পুরো টুর্নামেন্টের মধ্যে তারা 2 থেকে 3টা ম্যাচ হেরেছে। ফলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তারা কন্টিনিউ পারফরমেন্সটা করছে। ওই প্রশ্নটাই আমি আসলে একটু পরে যাব, যে তারা আসলে হারিয়ে যায় কিনা, বা বড় মঞ্চে আসলে কি হয় আমাদের, তারা দেশের বাইরে ভালো করে দেশে কেন করতে পারছে না। বাট দেশের বাইরে তারা ধরুন যেভাবে খেলছে, এইটাও একটা ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে, জিম্বাবুয়ের এগেনস্টে এই ধরনের জয়। বাট একই সাথে আপনি যখন খেলাটা যদি ফলো করেন, যেন মনে হয় যে আসলে এদের উন্নতির জায়গা আছে অনেক, এবং সেইটাই আসলে এখন আপনার মেইন কাজ হওয়া উচিত আমাদের। এই সিরিজটা থেকে আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো আমরা পেয়েছি, কোন প্লেয়ারের কোন জায়গাটা আসলে কাজ করা দরকার। যেমন আমি যদি একটা করে বলি, আজিজুল হাকিমের কথা বলি, আমাদের ক্যাপ্টেন তামিম, আরেক তামিম, তিনি কিন্তু একটু স্লো স্টার্টার এবং যথেষ্ট সময় নেন। হয়তো তিনি বড় স্কোর করছেন, তার এভারেজ ইজ গুড, বাট স্ট্রাইক রেট, কারণ এখন থেকে আন্ডার-19 থেকে তিনি যখন ন্যাশনাল টিমে আসতে যাবেন, এখনই যদি তার ওই স্ট্রাইক রেটে আস্তে আস্তে আরেকটু তিনি জোর দিতে না পারেন, সেটা থেকে ন্যাশনাল টিমে এসে স্ট্রাগল করতে হবে, যেটা আমরা আন্ডার-19 থেকে উঠে আসা অনেকের ক্ষেত্রেই দেখেছি। ধরুন নাইম শেখের কথা আমরা বলতে পারি এরকম। বাট একই সাথে আবার দু একটা খুবই ভালো প্রসপেক্ট আছেন, যেমন জাওয়াদ আবরারের কথা নিয়ে এখনই আলোচনা হচ্ছে,
হি ইজ ভেরি গুড। একই সাথে আমরা গতকালকের ম্যাচও যদি দেখি রিজান দারুণ পারফর্ম করেছে এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কিছু মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার পেয়েছি আন্ডার 19 টিমে, তো সেইটাও হয়তো বা সাহায্য করবে। কিন্তু এখন যেটা আমার কাছে যেটা মনে হয় যে যতটা সম্ভব হচ্ছে তাদেরকে আসলে গ্রুমিং এর ক্ষেত্রে শুধুমাত্র মাঠের খেলা না, তাদের মেন্টাল স্ট্রেংথ নিয়ে আসলে কাজ করা উচিত। বাংলাদেশ খুব সম্প্রতি একটা মাইন্ড কোচ হিসেবে একজনকে নিয়োগ দিয়েছে, কিন্তু আন্ডার 19 এর ক্ষেত্রে যেটা মনে হয় যে তাদের ওই দিকটায় নজর দেওয়া উচিত যে তারা আসলে কিভাবে এখনকার গেম, মডার্ন গেমটা আসলে কিভাবে হয়। আপনি আন্ডার 19 যদি আমি আমার আশেপাশেই তাকাই ইন্ডিয়া বা পাকিস্তানের দিকে, তারা কিন্তু এখন আসলে খেলাটা ওই জায়গাটা আর নেই যে আমি 260 270 জন্য খেলবো। এখন তারা সবার ওয়ানডেতে খেলায় থাকে যে কোনো এজ লেভেলে যে আমি 300 প্লাস আমাকে স্কোর করতে হবে। বাংলাদেশের এই টিমটার মধ্যে সেটা কিন্তু খুব কম দেখেছি। পুরো টুর্নামেন্টে মাত্র একবারই তারা 300 প্লাস স্কোর করেছে, যদিও ডিএলএসএ সেটা তারা হেরেছিল। তো আমার কাছে মনে হয় এই একটা জায়গায় প্রবাবলি কাজ করলে, যেটা আমাদের নেক্সট যে মিশনগুলো আছে সামনে, এবং আন্ডার 19 টিম বাংলাদেশের সবসময় ভালো করে, কিন্তু ওই জায়গাটাতে তারা এসে যদি যেন খেই না হারান। এবং এইবার আমরা যেটা দেখছি, আমিনুল ইসলাম বুলবুল তো সভাপতি, তার কিছু প্ল্যান আছে, যদিও হয়তো খুব সম্প্রতি শীঘ্রই 2-3 মাসের মধ্যে সেটা চেঞ্জ হয়ে যাবে বিসিবি এর ক্ষেত্রে। কিন্তু আন্ডার 19 টিমটাকে নিয়ে আসলে অনেকটা, আমি যদি এখানে আবারও ওই ফুটবলের ক্ষেত্রে যেটা আমি আলাপ করছিলাম, দেখেন মেয়েদের ফুটবল এত সাফল্যের কারণ হচ্ছে সেম কোর অফ প্লেয়ার, গ্রুপ অফ প্লেয়ার খেলছে, একসাথে থাকছে, রেগুলার খেলার মধ্যে আছে। সেম আমার মনে হয় আন্ডার 19 এর ক্ষেত্রে এই জিনিসটা অনুসরণ করা উচিত। সেটা ফুটবলে পসিবল হয়, ক্রিকেটে কি আসলে এইভাবে ক্যাম্প করে সেটা পসিবল হয় ওই জিনিসটা? ক্রিকেটে আমার মনে হয় ফুটবলের চেয়ে সম্ভাবনাটা আরো বেশি, বা পসিবিলিটিটা বেশি, কারণ ফুটবলে আমরা জানি যে ফিফার একটা ক্যালেন্ডার থাকে, এবং আপনি দেখেন ন্যাশনাল টিমেরই খেলার জন্য আমরা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত নেপালে যেতে হচ্ছে, যেখানে হামজা সমিত আসছেন না। সো ফুটবলে এটা ডিফিকাল্ট, বাট ক্রিকেটে যেটা হয় বায়োলেটারাল বোর্ড, আসলে দুটো বোর্ডের মধ্যে সুসম্পর্ক থাকলে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে সিরিজ বা সফর করতে পারে, এবং সবসময় এইজ টিমগুলোকে মানে সফর করতে আকৃষ্ট করে। বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা কিন্তু তাদের নানান জায়গায় একাডেমিতে তারা এই অপরচুনিটিগুলো দিয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই জায়গাগুলো তো আসলে খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় নক করা যাবে। যে প্রশ্নটা আসলে শুরুতে করেছিলাম যে আন্ডার 19 টিম যেভাবে স্টার্ট করে তারপরে তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না, ওইটা কেন? এটা তো বড় কারণ। আসলে এখন ধরুন আমাদের দেশের যেটা বলতে হয় যে ক্রিকেটের স্ট্রাকচারে এইজ লেভেলের কোনো ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে নেই। সো এইটা হচ্ছে বড় রিজন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ দেখেন, এই ছেলেগুলো সাউথ আফ্রিকা যে খেলাটা খেলে যদি দেশে এসে তারা যখন খেলতে যাবে, পুরো ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেট। সো তাদের জন্য আসলে আমরা কতটা ওই সাপোর্টটা দিতে পারছি। সো প্রথমত এজ লেভেল টুর্নামেন্ট নেই, সেকেন্ডলি হচ্ছে যে এখানে যেটা হয় ঘরোয়া লেভেলের পরে সরাসরি আসলে ন্যাশনাল টিমে, এখন যদিও বিসিবির এইচপি এবং এ টিমের একটা করা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার আন্ডার 19 টিমকে নিয়ে আমরা কখনোই কোনো প্রপার প্ল্যান দেখি না। যেমন গতবার বিশ্বকাপ জয়ের পরে আমাদের সবার এই প্রশ্নটাই ছিল যে আকবর আলীরা আসলে এখন কি করবে, এবং পরে 1 বছরের মধ্যে দেখা গেল যে অনেকেই আসলে তখন সিনে নেই, অনেকেই খেলা ছেড়ে দিয়েছেন। বাট স্টিল আকবর আলীকেই খুঁজে পাই না, আকবর আলীকে আমরা খুঁজে পাই না, মাঝে মাঝে ঘরোয়া বা বিপিএল এ তাকে দেখা যায়। যদিও এখন আমরা হয়তো শামীম পাটোয়ারিকে দেখছি এবং আন্ডার 19 এর বেশ কয়েকজন প্লেয়ার, সময়টা লেগেছে, এবং অবশ্যই তারা ধরুন তাদের নিজেদের ট্যালেন্ট। বা আরেকটা জিনিস যদি বলি, তামিমরা যখন আসলে ইমনরা যখন আসলে ওয়ার্ল্ড কাপটা জিতলো, আকবর আলীদের যে ব্যাচটা, সেখানে জয়সওয়াল ছিলেন ভারতের টিমে, তাকে হারিয়েই তো আসলে চ্যাম্পিয়ন হয়েছে। সে জয়সওয়াল নিজেকে কোথায় নিয়ে গেছেন? রাইট। সো এগেইন ওই যে ধরুন প্রথমত হচ্ছে আপনার ওই সিস্টেমটা নাই, সেটআপটা নাই, এবং একই সাথে আমার এই ক্ষেত্রে বড় ভূমিকা থাকে আসলে আমাদের কোচিং স্টাফদের প্যানে, কারণ এই ছেলেগুলো আসলে একটা মাটির মতো, আপনি যেভাবে বানাবেন তারা সেভাবেই তৈরি হবে। সো জয়সওয়ালকে ওই জায়গাটায় রাহুল দ্রাবিড় তখন কোচ ছিলেন তাদের, এবং তিনি তার মেসেজটা ছিল পরিষ্কার যে আমরা আসলে একটা টুর্নামেন্ট জেতার জন্য খেলছিলাম, এই ম্যাচটা একটা ম্যাচে, বাট আমাদের চিন্তা আসলে 5 বছর 10 বছর পরে আমি তোমাকে এই জায়গায় দেখতে যাই, তোমার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে। একেবারেই তাই, সেই জন্য সেটারই প্রতিফলন আমরা আসলে দেখতে পাই। নিশ্চয়ই আমরা যেহেতু কথা বলছি, আমাদের চেয়ে বেটার তারা জানে, এবং তারা সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে। ফয়সাল তিতুমির অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ফুটবল এবং ক্রিকেট সবকিছু নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির, আর এই ছিল এখনকার খেলা জগৎ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজের, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।